সুপ্রভাত, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। দেখো, এই যে তুলসী মঞ্চটা প্রায় আর শেষের দিকে, মানে রাজমিস্ত্রির কাজ প্রায় শেষের দিকে। আর 2 দিন প্লাস্টার করলেই কাজটা শেষ হয়ে যাবে। তারপর সময় করে কাকু একদিন এই ফুলটাকে কালার করে দিয়ে যাবে। তখন ফাইনাল লুকটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু এখানে জল দিচ্ছি, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। পদ্ম ফুলটা কিন্তু মানে প্লাস্টার করে তারপর কেটেছে। এটা কিন্তু আর্ট নয়, এটাকে প্লাস্টারের মধ্যে কেটে তৈরি করেছে। কাকুর কিন্তু হাতের কাজ অসাধারণ, বলার মতো নয়। তো একটুখানি জল দিয়ে নিচ্ছি, কেননা জল না দিলে এগুলো শক্ত হবে না। জল দেওয়া শেষ করেই চলে আসলাম একবারে রান্নাঘরে। এবার করে নেব চা। চায়ের প্যানটাকে বসিয়ে দিলাম, আর ওইদিকে কিন্তু এই যে ছোট্ট ডেস্কিটার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। অনেকেই তোমরা এটাকে হাঁড়ি বলো, ডেস্কি বলে, যে যেভাবে বলে। তো যাই হোক, জল গরম খাচ্ছি। ছেলেকে তো একদমই ঠান্ডা জল খাওয়াই না, এত রুটিন মাফিক সব কিছু করি, তারপরেও ওর সর্দিটা কমছে না। আসলে নতুন নতুন শীত পড়ছে তো, এই জন্যে হয়তো বা কমছে না। আর দেখো, এদিকে কিন্তু আমারও অনেকটা সর্দি লেগে গেছে, আর আমারও প্রচণ্ড কাশি। অ্যাকচুয়ালি এটা একটা অ্যালার্জি টাইপের, হয়তো বা আমার থেকেই ওকে ধরেছে। আগে কিন্তু ওর হয়নি, আগে আমারই হয়েছিল। মানে কয়েকদিন থেকেই বলছিলাম যে শরীরটা ভালো নেই, শরীরটা ভালো নেই, ভিতরে জ্বর গিয়েছিল, তারপরে এখন তো কাশি। তো ওষুধ খাচ্ছি, মোটামুটি সুস্থ হচ্ছি। আবার ঠান্ডা লাগছে, আবার নতুন করে সর্দি লাগছে। তো দেখা যাক, হয়তো ঠান্ডার কয়েকদিন এরকমই যাবে। কি বলো তো, সর্দি লাগলে, কাশি হলে মুখ ব্যথা আর মাথা যন্ত্রণাটা খুব হয়। তো দেখো, চা করে দাদাকে দেব। প্রথমে আমি টোস্ট বিস্কুট দিয়ে আসলাম। এই দাদা কিন্তু খুব ভালো মানুষ। উনি মানে সেই আগের থেকেই আমাদের বাড়িতে আসতেন, আর এখনও আসে। মানে রোজ দিন সকালে দাদা আসে, একটুখানি গল্প করে। এখন তো আমাদের গাইড হয়, না হলেও কিন্তু এমনিতেও আসে দাদা। তো যাই হোক, চা হয়ে গেল। চা করে এই যে তোমাদের দাদা ভাই এদিকে খাচ্ছে, এদিকে আমি বিস্কুট নিয়ে বসে পড়লাম একটুখানি চা খেয়ে নেব। কি বলো তো, দুধ চাটা একদমই ক্ষতি করে, বিশেষত সর্দি কাশিতে। তারপরেও না, আমার লাল চা খেতে একদম ভালো লাগে না। এই জন্যই তোমাদের দাদাভাই আমাকে কিন্তু বকছিল। তারপরেও আমি কিন্তু দুধ চাই খাই। আবার সন্ধ্যাবেলা করে যখন চা করি, তখন আগে গরম জল, গোলমরিচ, লং এগুলো দিয়ে গার্গেল করি। তার জন্যে গলাটা অনেকটা রিলিফ হয়েছে এখন। তো বুঝতে পারছি না, আবার কেন জানি ছিঁড়িচ্ছি আর নতুন করে সর্দি লাগছে। এবার জল ভর্তি করে একদম ঘরের পিছন দিকে, মার ঘরের পিছন দিয়ে, এই যে শর্টকাট বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছি একদম জমিতে। জমিতে গিয়ে ওই যে চারা গাছগুলো লাগানো হয়েছে, সেগুলোতে একদিন পর পর জল না দিলে ভালো হবে না। এই জন্যেই জল দিতে চলে আসলাম। দেখো, কবি পাতা, তারপরে তোমার ব্রোকলির চারাগুলো কিন্তু অনেকটা বড় হয়েছে আর সুন্দর হচ্ছে। আর যে গাছগুলো একটু দুর্বল ছিল, ওই গাছগুলোও কিন্তু ভালোভাবে উঠছে। তো এইটা যত্ন করছি, তাই হয়তো বা উঠছে। এই জন্যই একদিন পর পরই কিন্তু আমি এখানে এসে জল দিয়ে যাই। হয়তো বা তোমাদের সঙ্গে সেরকম করে শেয়ার করি না, কিন্তু একদিন পর পর জল দিতেই থাকি। আর তোমাদের দাদাভাই এগুলোতে কিছুদিন আগেই সার ছিটিয়ে দিয়েছে, আর সার না দিলে তো এগুলো হবে না। আর এই যে দেখো, অলরেডি কিন্তু সার দেওয়াতে ছোট ছোট ঘাস বেরিয়েছে। এবার এটাকে একটা আমাদের 3 ফলা টাইপের একটা লোহার জিনিস আছে, ওইটা দিয়ে টানতে হবে, তাহলে ঘাসগুলো সব উঠে আসবে এবং মরে যাবে। তো যাই হোক, দেখো, জুতো পরে দিচ্ছিলাম, কিন্তু খুব অসুবিধা হচ্ছিল, আর এই জন্যে জুতোটাকে খুলে দিচ্ছি। আর এই যে শাকগুলোতে একটু জল ছিটিয়ে দিলাম। এবার চলে আসলাম আবার এসে চায়ের ঘরে, আবার চা করে দিচ্ছি, কারণ মিস্ত্রি ওরা একটু লেটে এসেছে। এবার কিন্তু আমি স্নান সেরে নিয়েছি।
আজ একটুখানি শ্যাম্পু করলাম, জানি না কী হবে, শ্যাম্পু করলেই আমার না সর্দি লেগে যায়। তো দুদিন থেকেই ভাবছিলাম শ্যাম্পু করব, কিন্তু হয়ে উঠছিল না, আজ আবার শ্যাম্পু করে নিলাম। এদিকে দেখো গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, আবার ওইদিকে উনুনে ডাল বসিয়ে দিয়েছি। এখন বাজে 9টা। এখনই যদি আমি ভাতটা ডালটা না করি তাহলে আবার ছেলে খাওয়া হবে না, যার জন্য এদিকে আবার ছেলের খাবারও রেডি করছি। ভাতটা ডালটা হয়ে গেলে যে কোনো একটা ভাজা করে দিলে ও সুন্দর করে খেয়ে স্কুলে যেতে পারবে, আর আমিও খেয়ে নিতে পারবো। জানি না অন্য বাচ্চাদের কি, কিন্তু ও যখন 10টার দিকে স্কুলে যায় মানে তখন ওর বেশি কিছু প্রয়োজন হয় না, ডাল আলু সেদ্ধ আর একটা ভাজা হলেই যথেষ্ট। আর শাক তো খাই, শাকটা ওর খুব পছন্দ, তো ওগুলো পরে দুপুরে করে নেব। আগে সকাল সকাল এগুলো করে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব, আর আমি খেয়ে নেব। তো এদিকে দেখো মিস্ত্রি কাজ করছে, মিস্ত্রিকে চাটা দিয়ে দিচ্ছি। আজকে মোটামুটি মিস্ত্রি দাদাকে বলেছি তুমি আর এই 2 দিন বাদ দিও না, প্লাস্টারটাকে কমপ্লিট করে তারপরে তুমি অন্য কোনো জায়গায় কাজ করতে যেও। আর এদিকে এসেছে এলো আমার পিসি, ওই যে হতেশ্বরী পিসি যে বলি, ওই পিসি তো চা খাবে না বলছিল, দিলাম তবুও, কারণ পিসি অনেক দিন পরেই আসলো। আগে তো রোজ দিনই আসতো, সময় হয় না, সবারই তো সংসারের জ্বালা থাকে না। তো দেখো বন্ধুরা, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপর আজকে বিছানা গোছাচ্ছি, কারণ ছেলের আজকে পড়াগুলো ঠিকঠাক কমপ্লিট হয়নি, আর বিকেলে টিউশন আসবে, টিউশনের টিচার আসবে, এই জন্য ও সকাল থেকে মানে খুব ভেজাল করছিল যে মা আমাকে এই কটা পড়া কমপ্লিট করে দাও, কারণ ওর পড়া কমপ্লিট না হলে ও কান্নাকাটি করে। যার জন্য সকাল সকাল আগে ওকে পড়ালাম রোদ্রে বসে বারান্দায়, পড়িয়ে তারপর ওকে স্নান করিয়ে, এর মধ্যে আবার আমি স্নান করলাম, স্নান করে ডাল ভাত আর মাছ ভাজা করে ওকে খাইয়ে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এই যে বিছানাগুলো গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে তারপরে মিস্ত্রি দাদা ওরা আছে, ওদের জন্য রান্না করবো। কি বলতো, ভাতটা ডালটা একবারই করেছি, বাদ বাকি সবজিগুলো এখন রান্না করলেই হয়ে যাবে। তো এখন বাজে 11টা, আমি এগুলোকে গুছিয়ে 11:30টায় বসিয়ে দিলে 12টা 12:30টার মধ্যে আমার সমস্ত কিছু হয়ে যাবে। আমার সব কাজ হয়, কিন্তু এই যে মোবাইলে ভয়েস দেওয়াটা, তারপরে মোবাইলের কাজটা করতে আমার মিনিমাম সময় লেগে যায়। তার মধ্যে এখন হচ্ছে যে সোনামোনা দুটো এখানে আছে, তো ওদেরকে মাঝে মাঝেই দিদি দিয়ে যায় এখানে নেওয়ার জন্য, তারপরে ওদেরকে নিয়ে থাকি। কখনো হয়তো আমার কাজ অর্ধেক হলো, ওর কিছুই হয়নি, তখন হয়তো দিদি বললো যে তুই একটু ধর, আমি স্নান করি বা ধোয়া কাচা করি, তখন নিতে হয়। একটা হলে তো কোনো ব্যাপার ছিল না, যেহেতু দুটো বাচ্চা এই জন্যে একটু ওদের অসুবিধা, যার জন্য আমিও মানে কাজ তাড়াতাড়ি রান্না করে আমি একটুখানি নিলে দিদি রান্নাটা করতে পারে, এরকম করে অল্টারনেট করেই চলছে আর কি। তো যাই হোক, বিছানাটাকে গুছিয়ে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে বাদ বাকি রান্নাগুলো করে নেব। বাড়িতে কিন্তু ঘর অনেক কটাই, কিন্তু কোনোটাও পরিপূর্ণ নয়, এগুলো অনেক পুরনো ঘর, হয়তো আগে ভালো ছিল নতুন অবস্থায়, যার জন্য এখন নষ্ট হয়ে গেছে, এখনও ঠিক করা হয়নি সেভাবে। তো এটা হচ্ছে আমার শোয়ার ঘর, যেটা সবসময় তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর ছেলে ঘরটাও তো এখন দেখিয়েছি, ওটা অ্যাকচুয়ালি গেস্ট রুম হিসেবে ব্যবহার করতাম, আর সমস্ত জিনিসপত্র ওই ঘরে রাখা হতো। তো এখন আর ওই ঘরে রাখা হয় না, যেহেতু ঠাকুর ঘরটা আর মার ঘরটাও এখন পাকা হয়ে গেছে, কিছু জিনিস মার ঘরেও চলে গেছে, আর ঠাকুর ঘরের এক সাইডেও কিছু কিছু জিনিস স্টোর করে রাখা হয়েছে। ঠাকুর রুমটা মোটামুটি বড় এরকমই, তো এক সাইডে একটা আলমারিকে ঢুকিয়ে ওখানে রাখা হয়েছে। তো যখনই ঘর পরিষ্কার করতে আসবো, ড্রেসিং টেবিলটা কিন্তু একটু ঝাড় না দিলে মনের দিক থেকে ভালো লাগে না, যার জন্য ঝাড় দেই। এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। কি বলো তো, এখানে দুটো ঘর, মার ঘর ঝাড় দেওয়া, তবু তো মা মাঝে মাঝে দিয়ে দেয়, কখনো কখনো আমিও দেই, কারণ মা একা হাতে, মা বেশিরভাগটা বাইরে খড়ি, তারপরে পাতা পোড়ানো, জল গরম করা, এই সমস্ত কাজ করে। তো যখন আমি আমার ঘরটা ঝাড় দিই, তখনই সময় করে ওই ঘরের বারান্দাগুলো ঝাড় দিয়ে নিই। এই ঘরটা পরিষ্কার করে চলে আসলাম এই ঘরে। এই ঘরটাতে কিন্তু সুন্দর রৌদ্র পায় জানলাটা খুলে দিলে, তো এই জন্যই এখন বেশিরভাগ সময়টাই তোমাদের দাদাভাই এই ঘরে সময় কাটায়।
মানে এই ঘরটা একটু গরম গরম লাগে। টিনের ঘর এটা, দেখো এই সাইডটাও টিন দেওয়া আছে, এই সাইডটাও টিন দেওয়া আছে, শুধু একটা সাইড কাঠ দেওয়া আছে। তো এই কাঠটা এখনও ভালোই আছে, যতদিন চলছে চলুক না, অসুবিধা কোথায়। হ্যাঁ, হয়তো বা ডেকোরেশন করলে সুন্দর লাগবে, কিন্তু ডেকোরেশন করতে গেলেও তো টাকার প্রয়োজন আছে না, এই জন্য আস্তে আস্তে করব, এত তাড়া নেই আমার। তো দেখো মোটামুটি বিছানাটাকে ঝেড়ে একদম পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে এখন নিচটাকে ঝাড় দিয়ে নেব। আর এই ঘরটা যতই গোছাই না কেন, তারপরেও না মানে এই পাখাটা না ঠিকঠাক পাকা করা হয়নি, যার জন্য এই যে দেখো কীরকম সাদা কালো নানান কেমন কেমন যেন একটু খসকানো খসকানো হয়েছে, মানে মসৃণ হয়নি। আমার ঘরটা যেরকম মসৃণ, এটা কিন্তু অনেক দিনেই করা হয়েছে, তারপরেও কেমন যেন কালারটা হয়ে গেছে। তো যাই হোক, হয়েই গেছে যখন, আর কিছু করার নেই। তো যে মিস্ত্রিরা করেছিল তারা বলেছিল যে কালো হবে, কিন্তু পরে আর কালো হয়নি। দেখো জায়গায় জায়গায় কালো, আবার জায়গায় জায়গায় সাদা সাদা। আর এই যে দেখো ছেলে রোজ দিন একটা করে সিনারি আঁকে, যার জন্য এই যে সেলোটিপ খাতার সাইডে লাগিয়ে নেয়, তাহলে নাকি রঙটা বেরোয় না। দিদিভাই ওইভাবেই করানো শিখিয়েছে, এই জন্য ও ওইভাবে করে। আর সেলোটিপগুলো খুলে খুলে ফেলেছিল, ওগুলো আমি একদম ঝাড় দিয়ে বের করে নিচ্ছি। আর কী বলো তো, গ্রামের বাড়িতে থাকলে না অনেক ধরনের জিনিসের প্রয়োজন হয়। এবার স্টোর রুম যেহেতু নেই, তো সেহেতু সব বারান্দার এক সাইডে মানে সেরকম করে পিল দিয়ে রাখা হয়। স্টোর রুম থাকতো, যদি আমাদের গরু না থাকতো ওই ঘরটা কিন্তু একটা স্টোর রুমের মতো হয়ে যেত। তো আমার স্টোর রুমের দরকার নেই বাবা, গরু আছে অনেক ভালো, লক্ষ্মী আছে ঘরের মধ্যে। মানে গৃহস্থের বাড়িতে গরু না থাকলে না একটা কেমন যেন খালি খালি লাগে। গরুটা থাকা দরকার, কেননা যখনই দেখো আমাদের হিন্দু ধর্মে গোবরটা কিন্তু হচ্ছে মানে যে কোনো জায়গায় শান্তি করে দেয়। গোবরে ছড়া দেওয়া, তারপরে গোবর দিয়ে উঠোন মোছা। যদি গরু না থাকে তখন আবার কোথায় যাব গোবর আনতে, এই জন্য দুই একটা গরু থাকা খুব জরুরি আমার মনে হয়। তো আর যারা টাউনে থাকে তাদের ব্যাপারটা তো আলাদা। তো যাই হোক, এদিকে দেখো আমি বারান্দাটা সম্পূর্ণ ঝাড় দিয়ে নিলাম, ওইদিকে আবার দিদিভাই এসেছিলো। তো মোটামুটি সব কাজ কমপ্লিট করে আবার রান্নাঘরে চলে আসলাম। তো আরও মাঝখানে কয়েকটা রান্না করেছি, সেটা আর তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হলো না। তো এইখানে দেখো আমি ডিম এই যে ফাটিয়ে নিচ্ছি, তারপরেও কিন্তু মাঝে মাঝে ফোটে, বুঝতে পারি না কেন ফোটে। যাই হোক, এক দিদিভাই কমেন্ট করেছিল যে আমাদের কটা রান্নাঘর। তো বলছি দিদিভাই, আমাদের দুটো রান্নাঘরের রুম, মানে একটাই রান্নাঘর, ঘরটা একটাই ছিল। পরে মা যখন নিরামিষ শুরু করে, তারপরে কিছুদিন একটাই ছিল। তো নিরামিষ আমিষ একখানে হয়ে যায় থালা বাসন, এই জন্য মাঝখানে পার্টিশন দিয়ে দুইটা রুম করা হয়েছে। এখন দুটো রান্নাঘর, একটা হচ্ছে নিরামিষ রান্নাঘর আর একটা হচ্ছে আমিষ রান্নাঘর। মা নিরামিষ রান্নাটা মা নিজেই করে, আর আমাদের আমিষ রান্নাটা আমরা করে নিই, কারণ মা যেহেতু গোপালকে সেবা দেয়, এই জন্যই মা নিরামিষ রান্না করে। আর যখন মা হয়তো পারবে না তখন আমাকে করে দিতে হবে, কিন্তু যেহেতু আপাতত মা পারছে, তো এই জন্যই মা রান্নাটা মা নিজেই করে নেয়। যখন বাবা ছিল তখন আমিই করে দিতাম, নিরামিষ করতাম আমিষ করতাম, কেননা তখন বাবা মানে প্যারালাইসিস, হাঁটতে পারতো না, কোলে করে বাইরে আনতে হতো, খাওয়াতে হতো, সব কিছু করতে হতো, তখন আমি করতাম। তো এখন মা একাই করে, কিন্তু সংসারের একখানেই খরচ আনা হয়, সব কিছুই একখানে আমাদের, শুধু মা রান্নাটুকু আলাদাভাবে করে গোপালের জন্য, গোপাল সেবা দেয়। এই জন্যই অনেকেই বাইরের থেকে এসে বলে তোমাদের দুটো রান্নাঘর কেন। তো অনেকের মনে এটাই সংকোচ হয়ে থাকে যে একটা বাড়িতে একটা ছেলের বউ আর একটা শাশুড়ি মা, তারপরেও কেন দুটো রান্নাঘর। কখনো কখনো এরকম হয়, মাও রান্না বসায় ওইদিকে, আমি ওইদিকে রান্না বসাই। তো অনেক লোক বাইরের থেকে আসে, যেমন চাঁদা তুলতে বা তোমার কীর্তনের যে এসে চাঁদা নেয়, আবার অনেকে ভিক্ষা করতে আসে, অনেক ধরনের ঠাকুর নিয়ে আসে অনেকে। সবাই জিজ্ঞাসা করে কী ব্যাপার তোমাদের দুটো রান্নাঘর কেন। তো এই জিনিসটা আমারও
প্রথম প্রথম খারাপ লাগতো। মা বলতো কে কীভাবে নেয় নেওক, আমরা যদি মাছ নিজেদের মধ্যে ঠিক থাকি, যে যাই বলুক না কেন অসুবিধা নেই। অনেকে এসে হুট করে বলেই ফেলতো একটা ছেলের বউ তবু আলাদা খাও, কিন্তু ভিতরেরটা কিন্তু জানতো না। তো এই জন্য আমি মাঝখানে কিন্তু মাকে বলেছিলাম যে না, এই পার্টিশনটা রাখবো না, সবার একই কথা আর ভালো লাগে না। তখন মা বলতো লোকের কথায় আমাদের কোনো যায় আসে না, যার যার ধর্ম শেষে। অনেকেই আছে যে কুটকাচালি করতে ভালোবাসে এবং এইগুলো ঘাঁটতে ভালোবাসে, যার জন্যই এই ধরনের প্রসঙ্গগুলো তুলে ধরে। তুমি আর আমি যদি ঠিক থাকি, তাহলে কে কোথায় কি বললো না বললো তাতে কোনো যায় আসে না। এখন কিন্তু আমি ঠিকই বুঝতে পারি যে আমরা ঠিক করেছি ঘরটাকে আলাদা করে। যেরকম মাঝে মাঝে গোসাই দাদা ওরা আসে, তখন আমি টুক করে ওই রান্নাঘরে যে কোনো কিছু করে দিতে পারি বা খাওয়াতে পারি। এই কারণে ওইটা সমস্ত কিছু থালা বাসন থেকে শুরু করে সমস্ত কিছু নিরামিষ। আর বিশেষত এইটা আলাদা করার পিছনে হচ্ছে আমার ছেলে, কারণ আমার ছেলে মানে ঠাম্মির থালাগুলোই বেশি ভালো লাগে। ওই থালাগুলো নিয়ে এসে এখানে রেখে দেয়, জোর জবরদস্তি খেয়ে নেয়। আর এখন তো দরজাগুলো আলাদা, যার জন্য আর এই জিনিসটা করতেও পারে না। তখন ও ছোটো ছিল আর বেশি করে করতো, আর এখন বড় হয়েছে, অনেকটা বুঝতে পারে, এই জন্য আর এখন সেরকম করে না। আর যাদের বাড়িতে যেরকম অন্য অন্য বাড়িতে যারা সবাই আমিষ খায়, তাদের বাড়িতে গোসাই আসলে আবার মুছতে হয়, মাজতে হয়, সব কিছু নতুন করে থালা বাসন বের করতে হয়। কিন্তু আমাদের কিন্তু এই সুবিধাটা হয়েছে, মা নিরামিষ খায়, ওই ঘরের সমস্ত কিছুই নিরামিষ। যেরকম শনিবার আসলে আমি ওই ঘরে খাই, মা রান্না করে, আমার আর এই ঘরটার তখন প্রয়োজন হয় না। বা সব কিছু মানে এই ঘরে আর দুই ধরনের তেলের কৌটা বা হলুদের কৌটা, লবণের কৌটা করতে হয় না। এটা এই ঘরে থেকে যায় আমিষটা, আর নিরামিষের দিন ওই ঘরে চলে যায়। এই একটা বিশাল কিন্তু সুবিধা। হ্যাঁ, নচেত কিন্তু এই যে সমস্ত কিছু মাজা মোছা সব কিছু করে তারপর রান্না করতে হতো। তো একদিক থেকে কিন্তু খুব ভালো হয়েছে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ডিমের কারিটা কমপ্লিট হয়ে গেল। তো এটাকে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে বেরিয়ে পড়বো। তরকারিটা নামাতে না নামাতেই স্কুল থেকে ফোন আসলো যে ছেলে ছুটি হয়ে গেছে, নিয়ে যাও। ওইদিকেই কিন্তু আমি একদম তাড়াহুড়ো করে হাত পা ধুয়ে স্কুলে গেলাম আনতে। আর এদিকে আজকে অভি এসেছিল ওদের বাড়িতে দেখাশোনা করতে এবং শাকগুলোকে এসে করতে, স্প্রে করতে, আরও কী কী করতে। এদিকে আমি ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে আমার বাড়িতে। তো আসার সময় একবার ঢুকে পড়েছিল যে বৌদি কী করতেছো, তখন আমি রান্না বসাইনি। তো বললাম যে পরে দুপুরে আমাদের বাড়িতেই খেয়ে দিয়ে যাস। তো বললো আমি দুপুর চলে যাব। তো আমি বললাম তোর কাজ শেষ না হতে হতেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, 12টা সাড়ে 12টার মধ্যে রান্না কমপ্লিট করলাম। ও আবার আসলো, এসে খাওয়া দাওয়া করলো। এবার বলছে যে বৌদি এই কয়েকটা শাক নিয়ে যেতে বলেছিল প্রিয়া, তো আমি তুলবো, তো একটু হেল্প করে দাও। এই জন্যে চলে আসলাম জমিতে। এটা কিন্তু ওদের শাক জমি। তো নিজের ক্ষেতের শাক খেতে কার না ভালো না লাগে, এই জন্যই কয়েকটা তুলে প্যাকিং করে দিচ্ছি। এদিকে আমি একা তুললে অনেকক্ষণ সময় লাগবে, এই জন্য নন্দিনীমা দিদি বাইরে দাঁড়িয়েছিল। তো বললাম আসো একটু, দুজনে মিলে শাকটাকে তুলে ওকে প্যাকিং করে দিয়ে দিই, ও চলে যাবে। তো বললো ঠিক আছে, আমি তো এমনি রোদ্রু তাপাচ্ছি, তো যাচ্ছি শাক তুলতে। তো এদিকে শাক তুলতে চলে আসলাম। শাক তুলে প্যাকেটটাকে প্রায় দেখো ভর্তি হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, আর একটুখানি তুলে দিয়ে এবার ও চলে যাবে। আর বড় বড় শাকগুলোই তুলে তুলে দিচ্ছি। শাকটা কিন্তু ভালোই হয়েছে, তবে বাড়িতে থাকলে আরও সার দিত, জল দিত, আরও ভালো হতো। শাক তুলে দিয়ে চলে আসলাম বাড়িতে। তো দেখো, শাক তুলে দিয়ে চলে আসলাম, এসে হাত পা ধুয়ে একটুখানি খেতে বসে পড়লাম দুপুরের খাওয়াটা। তো রান্না হয়েছে আজকে হচ্ছে এই যে মূলো শাকের ভাজা, আর এটাকে জলপাই আলু বলে আমাদের এদিকে, জলপাই আলু ভাজা, বাঁধাকপি বেগুন দিয়ে ঘন্ট, আর হচ্ছে ডিমের কারি, আর হচ্ছে ডাল। তো চলো তোমরা ভিডিওটা দেখতেই থাকো। তো আমি খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আরও জামা কাপড় আছে বাইরে, ওটা আনতে হবে। ঠিক আছে, খেতে খেতে বেলাটা পড়েই গেল। তো ছেলে জামা কাপড়গুলো
শুকোতে দিয়েছিলাম, এগুলো তুলে নিব। আবার পুকুর পাড়েও আছে কত জামা কাপড়, ওগুলো নিয়ে আসবো, একসঙ্গে সব এনে গুছিয়ে রাখবো। ফুল জামাটা বড়। আর এদিকে দেখো আমাদের কিন্তু এই সিম গাছটা একদম ঠিক গেটের সামনে, এই যে সাদা সাদা সিম গুলো হয়েছে, এগুলো কিন্তু বেশ খেতে কিন্তু দারুণ লাগে ভাজা। সেরকম করে এই সিমটা এখনো ফলেনি, কিন্তু ভিতরে হচ্ছে। এখন তো সবুজ সিমটা খাচ্ছি, এখন আবার এইদিকে সাদাটাও হচ্ছে। গ্রামে থাকার এটা একটা সুবিধা, কি বলতো, মানে টুকিটাকি সবজি হাট না গেলেও কিছু কিছু সবজি নিজে করে খাওয়া যায় আর কি, এরকম। তো যাই হোক, মোটামুটি আমাদের শাকগুলো মোটামুটি বেরিয়ে গেছে, হয়ে যাচ্ছে। তো এই লঙ্কা আর বেগুন যে কতদিনে হবে সেটা তো জানি না, সময় লাগবে, কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে গাড়তে। তো তবে এখন কিন্তু আবার শাকগুলোই খেতে বেশি ভালো লাগে, শাক বাঁধাকপি শীতের সবজিগুলোই ভালো। তো এই জামা কাপড়গুলোকে উঠিয়ে নিয়ে গিয়ে এগুলোকে গোছাবো, গুছিয়ে। আর এদিকে দেখো মোটামুটি সর্ষের শাকটা কিন্তু এই যে মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু হালকা হয়েছে, আর একটু মানে বীজটা কম পড়েছে মাঝখানটায়। যাই হোক, জামা কাপড়গুলোকে উঠিয়ে নিলাম, এখন গিয়ে ওগুলোকে ভাঁজ করবো। সন্ধ্যায় আর তোমাদের সঙ্গে চাটা শেয়ার করা হয়নি। খেয়ে ছেলেকে পড়ালাম, পড়িয়ে এই যে রান্না সেরে নিলাম, রান্না সেরে নিয়ে দক্ষিণের ঘরে বসে পড়লাম খেতে। একদম সমস্ত কিছু ঘরের মধ্যে নিয়ে এসেছি। আর রান্নাঘরটা একটু ফাঁকাতে না একটুখানি ঠান্ডা লাগে, এই জন্য এই ঘরে। তো দেখো বন্ধুরা, রাত্রে খাবারে বসে পড়লাম। সেরকম ভাবে কিছু মেনু তৈরি করিনি, ডালটা ছিল, একটুখানি ঘন্ট করেছি, বাঁধাকপি অর্ধেকটা রেখে দিয়েছিলাম, তো ভাবলাম এটা নষ্ট করবো কেন, রান্না করে নিই। বাঁধাকপি করলাম একটুখানি, আর আলু সিদ্ধ। আর এই যে মাছ, সোয়াবিন, আলু নিরামিষ সবজি বানিয়েছিল। ছেলে পড়াশোনা কমপ্লিট হয়ে গেল। রোজ দিনই আমাদের পড়াশোনা কমপ্লিট করতে করতে, এরকম করতে করতে 10:30টাই বেজে যায় খেতে খেতে। কোনোদিন করে আরো লেট হয়। আর যেদিকে করে ছেলে রাত্রে মানে সন্ধ্যার আগে আগে টিউশন থাকে, সেদিনকে হয়তো ওকে ছুটি দিতে দিতে 8টা 8:30 বেজে যায়। আবার পড়াশোনা মানে হোমওয়ার্ক গুলো করতে থাকে, তো তখন বসে থাকতে হয় আমাকে। তো রান্না বসাতে বসাতেই ওই মানে লেট হয়ে যায়। বেশিরভাগই আমরা 10:30টার মধ্যেই খাই রাত্রেবেলা। খেয়ে বাদ বাকি কাজ করি। ছেলের পড়াশোনা থাকলে পড়াশোনা করে, ওকে বলতে হয় না সেরকম করে হোমওয়ার্ক। ওর চাপ থাকলে ও খেদেও করে নেয়। তো যাই হোক, তো আমরাও খেতে বসে পড়েছি। তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। সবসময় আমি এটাই চাই যে আমার পরিবারে যারা যারা আছো সকলেই সুস্থ থাকো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, শুভরাত্রি, গুড নাইট।